দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটা শর্ট সিলেবাস সম্পর্কে নিশ্চয় অবগত। তো সেই আলোকে আমরা একটা জিনিস খেয়াল করেছি, তোমরা হয়তো করেছো, যে প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে আমাদের যে অধ্যায়গুলো নির্ধারণ করা হয়েছে সেখানে কিন্তু আমাদের আর্থিক বিবরণীর অধ্যায়টা রয়ে গেছে। অর্থাৎ উভয় পত্রেই আমাদের আর্থিক বিবরণীর অধ্যায়টাকে নিয়ে কোনো কনসিডার করা হয়নি, এটাকে একেবারে পারফেক্টলি যেভাবে ছিল সেভাবেই রেখে দিয়েছে। তো বুঝতেই পারছো যে আমাদের এই অধ্যায়গুলো আসলে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আমি ইতিপূর্বে তোমাদের সাথে আর্থিক যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী কয়েকটা লেকচার দিয়েছিলাম। আজকে আমি একটা পরিপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। আসো আমরা আমাদের বোর্ড থেকে আমরা একটা অঙ্ক আমরা একটু সমাধান করার চেষ্টা করি। সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017। আমরা দিনাজপুর বোর্ডের 2017 অঙ্কটাকে একটু সমাধান করার চেষ্টা করি। এখানে 1 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলা আছে সিএম কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন 10 লক্ষ টাকা। এই অনুমোদিত মূলধন প্রতিটি 100 টাকা মূল্যের 10,000 শেয়ারে বিভক্ত 2016 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলো। ইস্যুকৃত তলবকৃত মূলধন দেওয়া আছে 6,35,000 টাকা, 6,250টা শেয়ার, 12% ঋণপত্র, এটা আমাদের দীর্ঘমেয়াদী দায়। কলকব্জা যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, আসবাবপত্র স্থায়ী সম্পদ, প্রারম্ভিক মজুত পণ্য, এটা আমাদের প্রত্যক্ষ ব্যয় অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত হবে। ক্রয় আমাদের প্রত্যক্ষ ব্যয়, বিক্রয় প্রত্যক্ষ আয়। পণ্য ফেরত, ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ যাবে, এটা হচ্ছে আমাদের কন্ট্রা ব্যয় বিপরীত ব্যয়। আর বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ যাবে, এটা আমাদের কন্ট্রা আয় বিপরীত আয়। মজুরি প্রত্যক্ষ ব্যয়, বেতন পরোক্ষ ব্যয়, ভাড়া পরোক্ষ ব্যয়। ঋণপত্রের সুদ, এটা আমাদের অপরিচালন ব্যয়। বিজ্ঞাপন খরচ পরিচালন ব্যয়। অনাদায়ী পাওনা পরিচালন ব্যয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা পুরাতন সঞ্চিতি, এটা আমাদের অনাদায়ী পাওনার সাথে সমন্বয় করতে হবে। প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়, বহি পরিবহন, এটা আমাদের পরিচালন ব্যয় অর্থাৎ বিক্রয় পরিবহন। ভূমি ও দালান কোঠা, এটা আমাদের স্থায়ী সম্পদ। 14% বিনিয়োগ, এটা আমাদের বিনিয়োগ সম্পদ। কিছু সমন্বয় রয়েছে। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 1,80,000 টাকা, যার মধ্যে অব্যবহৃত মনিহারি 4,000 টাকা অন্তর্ভুক্ত আছে। মাসিক ভাড়া প্রদানের হার 3,000 টাকা, তাহলে বাৎসরিক হচ্ছে 3,32,000 টাকা। আমার অঙ্কে ভাড়া দেওয়া আছে 48,000 টাকা, অর্থাৎ আমরা 12,000 টাকা অলরেডি অ্যাডভান্স দিয়ে ফেলেছি। বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে 8,000 টাকার পণ্য বিতরণ করা হয়েছে। আমরা জানি বিজ্ঞাপনের উদ্দেশ্যে যদি পণ্য বিতরণ করা হয়ে থাকে আমার বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পাবে, কিন্তু আমার ক্রয়কৃত পণ্য হ্রাস পাবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে ক্রয় থেকে মাইনাস করব। মোট বিজ্ঞাপনের 4/1 অবলোপন করব, অর্থাৎ 4/1 যদি আমরা অবলোপন করি, অবলোপনের অংশটুকু আমাদের আয় বিবরণীতে বসবে পরিচালন ব্যয়, আর বাকি যে 4/3 অংশ থেকে যাবে এটা আমাদের বিলম্বিত বিজ্ঞাপন নামে থেকে যাবে, যা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। অনাদায়ী পাওনা সঞ্চিতি আরও 3,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল 9,000 টাকা, এবছর আমাদেরকে নির্ধারণ করতে বলা হয়েছে আরও 3,000 টাকা বেশি, অর্থাৎ 12,000 টাকা নির্ধারণ করতে বলা হয়েছে। কলকাতা যন্ত্রপাতির উপরে 5%, ভূমি ও দালান কোঠা 4%, আসবাবপত্রের উপরে 10% অবধি ধার্য করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে। চলো আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করি। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। প্রারম্ভিক মজুত পণ্য, আমাদের এখানে প্রারম্ভিক মজুত পণ্য আছে 75,000 টাকা। ক্রয় 2,50,000 টাকা। মাইনাস ফেরত 15,000 টাকা।
2,35,000 টাকা মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ 8,000 টাকা মাইনাস 2,27,000 টাকা। আর কি কিছু আছে? আর কিছু নেই। যদি কিছু নাই থেকে থাকে তাহলে এই টাকাটাকে আমরা বাইরে নিয়ে যাই। 2,27,000 টাকা 3,02,000 টাকা। এখানে আমার মজুরি আছে 30,000 টাকা, সরি 30,000 টাকা। আর মনে হয় আপাতত কিছু নেই। যোগ মজুরি 30,000 টাকা, এ আমার 3,32,000 টাকা। এখান থেকে আমি বাদ দিব সমাপনী মজুদ পণ্য 1,80,000 টাকা, যার মধ্যে মনিহারি আছে 4,000 টাকা, মাইনাস মনিহারি 4,000 টাকা, এ আমার 1,76,000 টাকা। এই 1,56,000 টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। একটু খেয়াল করে দেখো, 1,56,000 টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। তো এখানে একটা জিনিস খেয়াল করবো, আমি জানি ক হিসাবে জিনিসটা অনেক বড় হয়ে গিয়েছে, কিছু করার নেই। মনে রাখবা, তোমাকে যদি কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে গিয়ে একটা পার্ট যদি খুব বড় দিয়ে দেয়, অন্য পার্টগুলো তোমাকে খুব শর্ট করতে বলা হবে, কারণ তাদের একটা কমন সেন্স বলে কথা আছে। তারা চাইবে যে তুমি 20 মিনিটে যাতে এটার উত্তর করতে পারো। যার কারণে তোমার কাছে ক যেহেতু বড় হয়েছে, তুমি নিশ্চিত থাকো খ অথবা গ আমাদের জন্য একটু শর্ট করে দিবে। তো এখানে এই বিষয়টা, এই জায়গাটা একটু খেয়াল রাখবা যে ক্রয় আমাদের এই পরিমাণ, এই জায়গাটা একটু সাবধান, এই জায়গাটা। এরপরে আমাদেরকে খতে বলা হচ্ছে মোট লাভ 4,14,000 টাকা ধরে কোম্পানির নিট লাভ বা নিট লোকসান নির্ণয় করো। দেখো, মোট লাভ দিয়ে দিয়েছে, আমাদেরকে নিট লাভ নির্ণয় করতে বলা হচ্ছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদেরকে আসলে সব কিছুর মধ্যে তারা আমাদেরকে খুব বেশি পীড়া দিবে না, এবং তারা দেয়ও নি। এটা হচ্ছে আয় বিবরণী। যেহেতু মোট লাভ বলা আছে, এখানে আমরা নিট লাভ নির্ণয় করব আংশিক, পুরোটা আমরা করছি না, আমরা একটা অংশ করছি। মোট লাভ দেওয়া আছে আমাদের প্রশ্নে 4,14,000 টাকা। এই মোট লাভের সাথে আমরা জানি আমাদের পরোক্ষ পরিচালন আয় যোগ হয়, কিন্তু আমাদের এই উদ্দীপকে কোনো পরোক্ষ পরিচালন আয় যেমন প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন বলে কিছু নেই। তাহলে আমরা বাদ পরিচালন ব্যয় বিয়োগ করতে পারি। এখন আসো, আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে আছে কি কি? এখানে আছে আমাদের বেতন, ষাট টাকা। এরপরে আছে আমাদের ভাড়া 48,000 টাকা। কিন্তু ভাড়ার ব্যাপারে আমাদের একটা কথা বলা আছে যে ভাড়া প্রদানের মাসিক হার 3,000, তাহলে অগ্রিম হচ্ছে 12,000, 3,000 করে বছরে 36,000। এই 36,000 আমরা ঠিক রাখবো। ঋণপত্রের সুদ না, বিজ্ঞাপন খরচ বিজ্ঞাপন খরচ আমাদের এখানে আছে 32,000 টাকা। আমরা আরো পণ্য বিতরণ করেছি 8,000 টাকা, 40,000। গত ক্লাসটা দেখলে খেয়াল করতে পারবা, এটা আমি শিখিয়েছিলাম। বিলম্বিত 4/3
30,000, অবলোপন 4-1 10,000, অনাদায়ী পাওনা 12,000, অনাদায়ী পাওনা 12,000 যোগ নতুন সঞ্চিতি 3,000 টাকা বৃদ্ধি করতে বলেছে, এইটাও 12,000, 24,000 মাইনাস পুরাতন সঞ্চিতি 9,000, এই হবে আমাদের 15,000। বহি পরিবহন আছে আমাদের 11,000 টাকা, বহি পরিবহন, এটা বিক্রয় পরিবহন, বহি পরিবহন আমাদের 11,000 টাকা। তারপরে আমাদের হচ্ছে মণিহারি থেকে আমাদের অব্যবহৃত মণিহারি বিয়োগ করতে বলা হবে, কিন্তু আমাদের অঙ্কে তো মণিহারি নাই। এখন আমরা কি করব, তাই না? এটাকে আমরা দুটা কাজ করতে পারি, অপরিচালন ব্যয় দিতে পারি, আবার আমাদের এই অব্যবহৃত মণিহারি নামে মাইনাস করতে পারি আমরা 4,000 টাকা, মাইনাস ফিগার দিয়ে লিখতে পারি। যেহেতু মণিহারি নেই, অফিস খরচ নেই, সাধারণ খরচ নেই, কিছুই নেই, আমরা এটাকে মাইনাস করতে পারি। তবে অপরিচালন ব্যয়ও তুমি চাইলে লিখতে পারতা। এখানে আমাদের আর তেমন কিছু নেই, আমাদেরকে এখন কলকব্জা যন্ত্রপাতির 5% অবচয়, আমরা অবচয় ধার্য করব। কলকব্জার 5%, আমাদের এখানে কলকব্জা যন্ত্র 2,60,000 টাকার 5% হচ্ছে 13,000 টাকা। দালান কোঠার 4%, দালান কোঠা আছে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার 4% হচ্ছে 12,000 টাকা। আসবাবপত্রের উপরে আমাদের 10%, আসবাবপত্র আছে আমাদের 84,000 টাকা, 8,400 টাকা। টাকা, 33,400 টাকা। এ আমাদের পরিচালন ব্যয় শেষ। তাহলে আমরা এখন যোগ করি 60,000, 96,000, 1,06,000, 1,21,000, 1,31,000, 1,32,000, 4 বাদ যাবে 1,28,000, 1,28,000 আর 23, 1,61,400 টাকা। এটা আমরা মোট লাভ থেকে বিয়োগ করি, মাইনাস 0,6,2,5,2, 2,52,600 টাকা। এটার নাম হচ্ছে আমার নিট পরিচালন মুনাফা। এখনও অপরিচালন বাকি আছে, নিট পরিচালন লাভ। তো চলো আমরা অপরিচালন ব্যয়টুকু ধরি, এখানে আমরা করি। যোগ অপরিচালন আয় বিনিয়োগের সুদ, এখানে বিনিয়োগের সুদ হচ্ছে আমাদের 90%, 90,000 টাকার উপরে 14%, তাহলে আমাদের 9,000 টাকা, 12,600 টাকা। একটাই আইটেম, 12,600 এবং 2,52,600, 2,64,600 টাকা। এখান থেকে বিয়োগ দিব অপরিচালন ব্যয়, ঋণের সুদ। এখানে ঋণের সুদ আছে আমাদের 12% ঋণপত্র, 12,000 টাকা সুদ হয়, কিন্তু আমার অঙ্কে সুদ দেওয়া আছে 7,000 টাকা। 7,000 যোগ বকেয়া 5,000, এই 12,000, 2,52,600 টাকা। এই আমার যেহেতু আয়কর সঞ্চিতি নাই, এটাই আমার নিট লাভ। একটু ভালো করে দেখে নাও।
একটু ভালো করে খেয়াল করো যে আমাদের নিট লাভের পরিমাণ কত, 2,52,600 টাকা, 2,52,600 টাকা। এখন আমাকে বলা হয়েছে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সিএম কোম্পানি লিমিটেডের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হচ্ছে। তো চলো আমরা মোট সম্পদের পরিমাণ নির্ণয় করি। আমরা মোট সম্পদের পরিমাণ নির্ণয় করলে আমরা এই জায়গাটায় করতে পারি 2,52,600 টাকা, যেহেতু এটা আমাদের লাগবে না। আর্থিক অবস্থার বিবরণী, এটাও আংশিক, আমরা পূর্ণটা করতেছি না। মানে আমরা ওই পাশটা একটু মুছে ফেলতে পারি। আমরা আরেকটা ঘর পরিমাণে এখানে জায়গাটা করে নেই। সম্পদ, স্থায়ী সম্পদ। এখানে একটা জিনিস খেয়াল করো, কলকার্য যন্ত্রপাতির উপরে অবচয়ের হার 5%, তার মানে এটার আয়ুষ্কাল আমরা আপাত দৃষ্টিতে বলতে পারি 20 বছর। দালান কোঠার 4%, এটা আপাত দৃষ্টিতে বলতে পারি আমরা 25 বছর। আসবাবপত্রের উপরে 10%, অ্যাট প্রেজেন্ট বলা যায় এটা 10 বছর। তার সবচেয়ে স্থায়ী হচ্ছে আমাদের ভূমি ও দালান কোঠা, এই তিনটা জিনিসের মধ্যে। তাহলে আমরা এটা দিয়ে শুরু করি। ভূমি ও দালান কোঠা 3 লক্ষ টাকা, মাইনাস অবচয় 12,000, 2,88,000। এরপরে আমাদের যন্ত্রপাতি, এখানে আমাদের যন্ত্রপাতি উল্লেখ করা আছে 2,60,000 টাকা, মাইনাস অবচয় 13,000, 2,47,000 টাকা। আমাদের আছে আসবাবপত্র 84,000 টাকা, মাইনাস অবচয় 8,400 টাকা, 75,600 টাকা। এই আমার স্থায়ী সম্পদ। 0, 0, 6, 5, 7, 12, 8, 20, 0, 2, 7, 2, 9, 4, 13, 13 আর 8, 21, 1, 2, 2, 4, 2, 6, 6,10,600 টাকা। এরপরে আমাদের হচ্ছে বিনিয়োগ সম্পদ, বিনিয়োগ সম্পদে আমাদের আছে 14% বিনিয়োগ, এইটা আছে আমাদের 90,000 টাকা, একটাই আছে আমরা ভিতরে লিখব না। এরপর আমাদের হচ্ছে চলতি সম্পদ, চলতি সম্পদের এখানে আমাদের হাতে নগদ বা ব্যাংক জমা আমাদের কিছু নেই, আমরা প্রাপ্য হিসাব দিয়ে শুরু করতে পারি বা বিনিয়োগের বকেয়া সুদ দিয়ে শুরু করতে পারি। বিনিয়োগের বকেয়া সুদ, এটা ছিল আমাদের 12,600 টাকা, প্রাপ্য হিসাব আছে আমাদের 1,10,000 টাকা, মাইনাস অনাদায়ী পাওনার সঞ্চিতি 12,000 টাকা, এ আমাদের 98,000 টাকা।
এখানে আমাদের আর আছে সমাপনী মজুত পণ্য নিট 1,76,000 টাকা, সমাপনী মজুত পণ্য নিট 1,76,000 টাকা, অব্যবহৃত মনিহারি আছে 4,000 টাকা, অগ্রিম ভাড়া আছে আমাদের 12,000 টাকা, আমার চোখে দেখার কিছু পড়ছে না। আর কোনো চলতি সম্পদ নেই। যোগ করি, 6, 2, 10, 16, 20, 22, 2, 3, 10, 19, 19, 20, 2, 3, 3,02,600 টাকা। আর একটা জিনিস আছে আমাদের অসমন্বিত খরচ, অর্থাৎ যেটাকে আমরা অলিক সম্পদ বলবো। এটা হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন, 30,000 টাকা। এইবার আমরা যোগ করলে আমাদের আর্থিক অবস্থা বিবরণীর সম্পদ পাশের টোটাল রেজাল্টটা আমরা পেয়ে যাব। এই ছিল আসলে আমাদের ম্যাথটা। তো একটু খেয়াল করে দেখো যে এই পুরো অঙ্কটার মধ্যে আমাদের যে উদ্দীপকটা দেওয়া ছিল বা আমাদেরকে যে গাণিতিক সমস্যাটা সমাধান করতে বলা হয়েছে, সেই গাণিতিক সমস্যা সমাধান করতে গিয়ে আমরা মূলত আমাদের এই পুরো উদ্দীপকে আমাদের খুব ভেবে চিন্তে করার দুইটা জিনিস ছিল। একটা হচ্ছে বিক্রেতা পণ্যের ব্যয়টা বের করার সময় একটু সাবধান। একটা জিনিস মনে রাখবা, আসলে যে কোনো আর্থিক বিবরণী করতে যাও না কেন, সেটা এক মালিকানা প্রতিষ্ঠান হোক আর যৌথ মন্ত্রী কোম্পানি হোক না কেন, তোমরা বিক্রেতা পণ্যের ব্যয়টা কিন্তু একটা ভাইটাল জিনিস। এই জায়গাটায় ভুল করলে তোমার সব ভুল হয়ে যাবে। আর এখানে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে, একটু আনকমন একটা বিষয় ছিল, আমাদের মনিহারি আছে অব্যবহৃত, কিন্তু আমাদের মনিহারিও নেই, সাধারণ খরচও নেই, বিবিধ খরচ নেই, অফিস খরচ নেই। সেক্ষেত্রে আমরা কারো কাছ থেকে এটাকে সমন্বয় করতে পারছি না, যার কারণে আমরা চাইলে এটাকে দুটো কাজ করতে পারতাম। এক হচ্ছে অপরিচালন আয়ে দিতে পারতাম, আবার আমরা পরিচালন ব্যয় মাইনাস ফিগার দিয়ে দিতে পারতাম। তো সেক্ষেত্রে আমি একটা পন্থা অবলম্বন করেছি, পরিচালন ব্যয় আমি এটাকে মাইনাস ফিগার দিয়ে দিয়েছি। আর বিজ্ঞাপনের ব্যাপারটা একটু মনে রাখবা যে বিজ্ঞাপন অবলম্বন করতে বলা হয়েছে 10,000 টাকা, যার কারণে আমরা আয় বিবরণীতে অবলম্বন 10,000 টাকা করে 30,000 টাকায় সরিয়ে নিয়েছে, যেটা আমাদের বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে সম্পদের মধ্যে অসমন্বিত খরচ অর্থাৎ অলিক সম্পদ হিসাবে বসেছে। এখানে আর বিষয়গুলো একটু মনে রাখার বিষয় হচ্ছে, স্থায়ী সম্পদ যখন আমরা বসিয়েছি, আমরা একটু খেয়াল করলে ভালো হয়, যদিও এটা ম্যান্ডেটরি না ইন্টারমিডিয়েট লেভেলের, তারপরে মনে রাখা ভালো যে আমাদের সম্পদের স্থায়িত্বের ভিত্তিতে আমরা সম্পদগুলোকে লিপিবদ্ধকরণ করব। স্থায়ী সম্পদের মধ্যে যে সম্পদটা সবচেয়ে বেশি স্থায়িত্ব রয়েছে, সেই ক্ষেত্রে আমরা তাকে আগে লিখব। যেমন এখানে আমাদের 4%, 5% এবং 10% দিয়ে আমরা বিবেচনা করলে বুঝতে পারি কোন সম্পত্তিটা বেশি দিন স্টে করবে। 4%-এর সম্পত্তিটা সবচেয়ে বেশি স্টে করবে, দেন 5% অ্যান্ড ফাইনালি 10%। যার কারণে আমরা ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি এবং আসবাবপত্র লিপিবদ্ধ করেছি। এখানে আসলে আর তেমন কিছুই নেই, আর বাকিটুকু হচ্ছে আমাদের মেমোরির ব্যাপার। তুমি সময় খুব বাঁচাতে পারবে যদি তুমি আয় বিবরণী এবং তুমি আর্থিক অবস্থার বিবরণী করার আগে যে পার্টগুলো করবে বা যে কাজগুলো করবে, তুমি যদি সেই কাজগুলো খুব মেমোরিতে রাখতে পারো একটু, যে কী কী ঘটনা ছিল, তাহলে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী করতে গিয়ে তোমাকে বারবার অঙ্কটা পড়তে হবে না, তুমি খুব সহজেই সমস্যাটার সমাধান করতে পারবে। তো বারবার যদি তুমি উদ্দীপকের দিকে তাকাতে যাও, সেই ক্ষেত্রে কিন্তু তুমি আসলে টাইম ক্যাপচার করতে পারবে না। তো টাইম সেভিং একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, টাইমটা তোমাকে সেভ করতে হবে। তো এই হলো আমাদের অবস্থা। তো আমরা যৌথ মন্ত্রী কোম্পানির আর্থিক বিবরণী যে অঙ্কগুলো করছিলাম, একটা গাণিতিক সমস্যা আমি সমাধান করে দিলাম। আর আজকে তোমরা নিজেরা বাসায় এটা নিয়ে চর্চা করতে থাকো। দেখো, যত চর্চা করবা তত শিখতে পারবা। আর সিলেবাসটা যেহেতু খুব ছোট হয়ে গিয়েছে, এখন তোমাদের পড়তে আরও অনেক বেশি সুবিধা হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই, ভালো থাকো।